হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঈনুদ্দিন মুন্না, অ্যাডভোকেট, জজকোর্ট, ঢাকা। তো আমরা আজকে তামাদি আইনের অনুচ্ছেদগুলো যেগুলো আছে সেই বিষয়গুলো আলোচনা করব। তারপর আমরা কিছু প্রশ্ন আলোচনা করব। তো আপনারা যারা আছেন লাইভটা একটু শেয়ার করে দেন। দেখেন, তামাদি আইনের যে আমাদের অনুচ্ছেদ, আমরা জানি তামাদি আইনে মোট 3টি অনুচ্ছেদ আছে। তার মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় অনুচ্ছেদ বাতিল। দ্বিতীয় এবং তৃতীয় অনুচ্ছেদ বাতিল। প্রথম অনুচ্ছেদ আছে। প্রথম অনুচ্ছেদে 183টি অনুচ্ছেদ, আপনার আর্টিকেল। প্রথম তফসিল আছে। প্রথম তফসিলে 183টি। আচ্ছা, আমার কি সাউন্ড শোনা যাচ্ছে? আমার কি সাউন্ডটা কি ক্লিয়ার? আমার কি সাউন্ড শোনা যায়? আচ্ছা, ওকে। তো আমরা যে বিষয়টার কথা বলতেছিলাম, যে তামাদি আইন এর যে তফসিল আছে, এই তফসিলের মধ্যে প্রথম যে তফসিলের কথা বলতেছি, সেখানে 183টি অনুচ্ছেদ আছে। আর 183টি অনুচ্ছেদকে 183টি যে অনুচ্ছেদ আছে, এই 183টি অনুচ্ছেদকে কয়টা ভাগে ভাগ করা আছে? কয়টা ভাগে ভাগ করা হয়েছে? তো আপনারা বলেন তো, কয়টা ভাগে ভাগ করা আছে 183টি অনুচ্ছেদকে? 183টি অনুচ্ছেদকে কয় ভাগে ভাগ করা আছে? 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মূল মোকদ্দমা করার জন্য তামাদি, একটা আপিলের জন্য তামাদি, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য। হ্যাঁ, আক্তার আপু, ধন্যবাদ। আচ্ছা, মুখের সাথে পাওয়া যাচ্ছে না, নেটের একটু প্রবলেম হয়, এই জন্য হয়তো। তো ঠিক আছে, আমরা যেটা বলতেছিলাম যে আমাদের তামাদি আইনের যে অনুচ্ছেদ, এই তামাদি আইনের অনুচ্ছেদ এই 183টি আছে। এই 183টি অনুচ্ছেদকে 3টা ভাগে ভাগ করছি আমরা। 183টি অনুচ্ছেদকে আমরা 3টা ভাগে ভাগ করছি। সেই ভাগগুলো কি কি? একটা হচ্ছে মোকদ্দমা করার জন্য 1 থেকে 149। দ্বিতীয়টা হচ্ছে আপিল করার জন্য 150 থেকে 57। আর তৃতীয়টা যেটা হচ্ছে আবেদন করার জন্য 158 থেকে 183 পর্যন্ত। তো এখান থেকে আমরা খুব বেশি পড়ব না, অল্প কিছু তামাদির অনুচ্ছেদ আমি বলবো মুখস্থ করেই ফেলবো। এখানে মুখস্থই করে নেব, যেটা আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন, দেওয়ানি কার্যবিধি, এগুলোর সাথে মিল করে। তো ঠিক আছে, আমরা শুরু করি। ইলিয়াস ভাই, ধন্যবাদ শেয়ার করার জন্য। তো আমরা যে কথাটা বলতেছিলাম, যে এখন আমরা মূল মোকদ্দমা করব, এই বিষয়ে একটা ভাগ আছে। প্রথম ভাগ 1 থেকে 149। এখন যদি আমরা জিজ্ঞাসা করি কাউকে যে তামাদি আইনের সর্বোচ্চ কতদিন তামাদির কথা বলা আছে এবং সর্বনিম্ন কতদিন তামাদির কথা বলা আছে? সর্বোচ্চ 60 বছর তামাদির কথা বলা আছে, সর্বনিম্ন 7 দিনের কথা বলা আছে। এটা হলো তামাদির অনুচ্ছেদের কথা বললাম ওভারঅল। আরেকটা বিষয় দেখবো, যে মূল মোকদ্দমা করার ক্ষেত্রে সর্বোচ্চ তামাদি হচ্ছে, ওকে, বলতেছিলাম তামাদি আইনে সর্বোচ্চ কত বছর পর্যন্ত তামাদির কথা বলা আছে? সেটা হচ্ছে 60 বছর পর্যন্ত তামাদির কথা বলা আছে। এটা একটা বিষয়, 60 বছর পর্যন্ত তামাদির কথা বলা আছে। আরেকটা বিষয়ের কথা আমি বলছিলাম আপনাদেরকে, সর্বনিম্ন কতটুকু তামাদির কথা বলা আছে, সেটা 7 দিন। এই দুইটার কথা বলতে চাচ্ছি আপনার। এখন আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে মূল মোকদ্দমা আমরা করব। এই মূল মোকদ্দমা করার কিছু তামাদি, হ্যাঁ, সর্বোচ্চ 60 বছর, সর্বনিম্ন 7 দিন।
এখন আমরা চলে যাচ্ছি মূল মোকদ্দমা 1 থেকে 149। যদি মূল মোকদ্দমা করতে চাই সেক্ষেত্রে সর্বোচ্চ 60 বছর তামাদি পাওয়া যায়, আর সর্বনিম্ন সেটা পাওয়া যায় হচ্ছে 90 দিন। মূল মোকদ্দমা যদি আমরা করতে চাই সর্বনিম্ন তামাদি হচ্ছে কয়দিন, কতদিন? 90 দিন। ধন্যবাদ। এই 90 দিনের কথাটা বলা আছে আর্টিকেল নাম্বার 2, অনুচ্ছেদ নাম্বার 2-এ বলা আছে যে সর্বনিম্ন হচ্ছে 90 দিন। তো যা হোক, আমরা সাধারণত যে প্রশ্নগুলো আসে বার কাউন্সিল পরীক্ষায় তামাদি আইন থেকে অনুচ্ছেদগুলো, সেগুলো স্পেসিফিকভাবে কতগুলো ধারা থেকেই আসে বারবার, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো দেখেন 3 নম্বর অনুচ্ছেদটা আমরা পড়ব। 3 নম্বর অনুচ্ছেদটা ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, এটা থেকে প্রশ্ন আসে। এখানে যে বিষয়টা আলোচনা করা আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার অধীনে যদি আমরা মামলা মোকদ্দমা করতে চাই তাহলে তাহলে 6 মাসের মধ্যে মামলা করতে হবে। তাহলে এখান থেকে 2টা লিঙ্ক আমরা রাখবো, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 নম্বর ধারা আর তামাদি আইনের 3 নম্বর অনুচ্ছেদ। স্পষ্ট বলা আছে, আপনারা দেখেন, আপনারা বই নেবেন, বই একটু দেখেন, লক্ষ্য করেন, তাহলে 6 মাসের বিষয়টা এখানে আলোচনা করা আছে। এটা একটা বিষয়, এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। আরেকটা বিষয় দেখেন, যেটা বলতে চাচ্ছি, আমরা বলছি এখান থেকে কিছু ইম্পর্টেন্ট গুলো পড়বো, সব বেশি পড়বো না। 10 নম্বর অনুচ্ছেদটা একটু আপনি লক্ষ্য করেন। 10 নম্বর অনুচ্ছেদ, অগ্রক্রয়ের অধিকার বলবতের মামলা করা যায়। ওয়ালাইকুম আসসালাম তাসলিমা আপু। তো যেটা বলতেছিলাম, অগ্রক্রয়ের মামলা, যেটাকে আমরা প্রিএমশনের কথা বলি, এই প্রিএমশনের মামলা বলবতের, এই প্রিএমশন মামলা বলবতের মামলাটা করা যায়, তামাদি বলা আছে 1 বছর। এটা আমরা মনে রাখবো, টু ইনফোর্সমেন্ট অফ প্রিএমশন, সেক্ষেত্রে 1 বছর। 10 নম্বর অনুচ্ছেদটা আপনারা একটু দাগ দিয়ে রাখবেন। তো আমি আগেই বলছি যে এখানে আমরা অল্প কিছু অনুচ্ছেদ পড়ব, পড়লে তো অনেক কিছু পড়া যায়, আমরা অল্প কিছু পড়ব। এরপরে চলে যাব হচ্ছে 24 নম্বর অনুচ্ছেদ। 24 নম্বর অনুচ্ছেদ, এখানে দেখেন একটা আছে, মানহানির জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা করা যায় 1 বছরের মধ্যে। 19 নম্বরটাও পড়তে পারেন, কেউ যদি অন্যায়ভাবে কারাদণ্ড ভোগ করে, ভোগের কারণে কাউকে অন্যায়ভাবে কারাদণ্ড ভোগ করানো হয়েছে, এই কারাদণ্ড যে 1 বছর থাকলো যতদিন, এটার জন্য তার ক্ষতি সাধন হয়েছে, এটার জন্য মামলা করা যাবে, সেটা তামাদি হচ্ছে 1 বছর। 19 নম্বরটা আপনারা দেখবেন, 19 নম্বরটাও একটু ইম্পর্টেন্ট। 19-এর সাথে আপনারা 24 পড়বেন। এরপরে চলে যান এরপরে আমরা চলে যাব হচ্ছে 48 নম্বর ধারাটা, দেখেন একটু লক্ষ্য করেন। 48 নম্বর ধারা, 49 নম্বর ধারা, ধারা না, অনুচ্ছেদ, 49 নম্বর অনুচ্ছেদ। এগুলো দেখেন, এগুলোর ক্ষেত্রে আমরা যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে বিষয়টা পড়ছিলাম, যে আপনার 10 এবং 11 ওই স্থাবর সম্পত্তির ক্ষেত্রে, ওই 2টি ধারা 10 এবং 11-র ক্ষেত্রে তামাদি হচ্ছে 3 বছর, সেগুলো বলা আছে আপনার 49 নম্বর 48 নম্বর ধারাতে।
এরপরে যে জিনিসটা দেখবো, যেটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 57 নম্বর ধারা। 57 নম্বর ধারার যে বিষয়টা, এটার সাথে আমরা আবার তামাদি আইনের 19 নম্বর ধারাটা পড়তে পারি, লিখিত স্বীকৃতির বিষয়। এই যে 57 নম্বর ধারাতে বলা আছে, কাউকে যদি আমরা কোনো টাকা কর্জ দেই, এই টাকাটা কত বছরের মধ্যে তুলতে হবে। এই টাকাটা যেদিন আমরা কর্জ দিব, কাউকে ধার দিব বা লোন দিব, যেটাই হোক না কেন, যেদিন দিব সেদিন থেকে 3 বছরের মধ্যে তুলতে হবে। মামলা করলেও 3 বছরের মধ্যেই মামলা করতে হবে। 3 বছর চলে গেলে আইনগত কোনো আমরা রেমেডি পাবো না। এটা একটা ইম্পর্টেন্ট ধারা। এটা যদি আমরা ক্যাশ টাকা দিয়ে দিই, ক্যাশ টাকা দিলাম, যেদিন ক্যাশ টাকা দেবো সেদিন থেকেই 3 বছর। 58 নম্বর ধারা, এটাও একটু কর্জ দেওয়ার কথা বলা আছে, ধার দেওয়ার কথা বলা আছে। এই ধারাটার ক্ষেত্রে যদি আমরা কাউকে চেকের মাধ্যমে ধার প্রদান করি, চেকটা যেদিন ক্যাশ করা হবে, চেকটা যেদিন ক্যাশ করা হবে সেই দিন থেকে তামাদি শুরু হবে 3 বছর। 3 বছরের মধ্যে সেই টাকাটা 3 বছরের মধ্যে সেই টাকাটা কি করতে হবে? আর্টিকেল নাম্বার 58, 57 এবং 58 পাশাপাশি এই দুটি ধারা ইম্পর্টেন্ট, আপনারা এই দুটো পড়বেন। এরপরে আমরা চলে যাচ্ছি আর্টিকেল নাম্বার 91। আর্টিকেল নাম্বার 91, আপনারা 91তে যান একটু। 91 আর্টিকেল নাম্বার 91তে আমরা যাই। এখানে যে জিনিসটা বলা আছে, দলিল বাতিলের বিষয়টা আলোচনা করা আছে। হ্যাঁ, সবগুলো তামাদি তো 12 বছর, এই 3 বছর, কিন্তু আমরা সবগুলো তো মনে রাখতে পারবো না। এই জন্য আমাদের কিছু কিছু মুখস্থ রাখতে হবে আর কি, ঘটনাগুলো। তো যেটা বলতেছিলাম, 91 নাম্বার যে ধারাটা আছে, অনুচ্ছেদ আছে, সেটা দেখেন। আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, তামাদি না, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত নং ধারাতে দলিল বাতিল করা যায়? কত নং ধারা অনুযায়ী দলিল বাতিল করা যায়? কত নং ধারা অনুযায়ী দলিল বাতিল করা যায়? তো ওর অ্যান্সার খুবই সহজ ছিল। 39 নং যে ধারা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের, সেই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 নম্বর ধারা অনুযায়ী দলিল বাতিল করা যায়। তো দেখেন, দলিল বাতিলের মামলা যদি করতে চাই, যে ক্ষেত্রে অন্য কোনো বিধান না থাকে, তাহলে 3 বছরের মধ্যে করতে হবে। দলিল বাতিলের মামলা 3 বছরের মধ্যে করতে হবে। এটা আপনারা মনে রাখিয়েন, এটা ইম্পর্টেন্ট ধারা। এখানে জাস্ট দলিল বাতিলের বিষয়টা আমরা পড়লাম, 91 ধারা, 91 অনুচ্ছেদ। এরপরে দেখেন, এরপরে যে জিনিসটা দেখেন, এরপরে যে বিষয়টা, যে ঘোষণামূলক মোকদ্দমা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা কত? ঘোষণামূলক মোকদ্দমা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা কত? ঘোষণামূলক মোকদ্দমা যদি আমরা করতে চাই, সেটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা হচ্ছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা হচ্ছে 42। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ধারা হচ্ছে 42। দেখেন, তাহলে 42 যে ধারা, এটা যে ঘোষণামূলক মোকদ্দমার ধারা, কিন্তু তামাদি আইনের 92 অনুচ্ছেদে বলা আছে যে নিবন্ধনকৃত কোনো দলিল জাল বলে ঘোষণা, মানে দলিলটা নিবন্ধন হয়ে গেছে, এটাকে আমরা জাল বলে যদি ঘোষণা করতে চাই, তাহলে সেটা 92তে আছে, যে জাল দলিল যদি অলরেডি তৈরি হয়ে গেছে, সেটা জাল দলিল হিসেবে ঘোষণা করতে চাইলে তা আপনার
এটা সমস্ত দলিলের ক্ষেত্রে তামাদি হচ্ছে 3 বছর, এটা মনে রাখবেন। দলিল হলে তামাদি 3 বছর, চুক্তি হলে তামাদি 1 বছর। এবার 93-তে যান। 93-তে আছে যে একটা দলিল কার্যকরের, বাদীর বিরুদ্ধে একটা দলিল কার্যকর করার জন্য প্রয়াস নেওয়া হচ্ছে। তাহলে যে এটা জাল বলে ঘোষণার জন্য, আগেরটা ছিল নিবন্ধন হয়ে গেছে, কিন্তু এটা এখনো নিবন্ধন হয়নি, অ্যাটেম্প করা হচ্ছে, এটা অ্যাটেম্প করা হচ্ছে, তখন এটারও তামাদি 3 বছর। কিন্তু আমরা এটা পড়তেছি কারণ যে 91-তে শুধু দলিল রোধ, 92 হচ্ছে নিবন্ধনকৃত জাল দলিল, জাল বলে ঘোষণার জন্য, আর 93 হচ্ছে জাল দলিল কার্যকর করার জন্য চেষ্টা করা হচ্ছে, অ্যাটেম্প করা হচ্ছে। আচ্ছা, এখানে আছে আমাদের শাবানা আক্তার আপু বলতেছেন যে ধারা কাকে বলে, অনুচ্ছেদ কাকে বলে। দেখেন, ধারা সাধারণত আইনের যে বিধিবিধানগুলো আছে সেগুলো ধারা বলা হয়। আইনের বলতে যেটা বলতে চাচ্ছি, আপনার মূল আইনগুলো, মূল আইনের সবগুলোকে ধারা বলে, শুধুমাত্র সংবিধানটা বাদ দিয়ে সংবিধানগুলো আর্টিকেল বলা হয়, অনুচ্ছেদ বলা হয়। আর যেটা এক্সিকিউটিভ প্রতিনিধিরা যারা আইন তৈরি করে সেগুলোকে আপনার বিধি বলে। আর অনেক সময় সেগুলো আপনার আর্টিকেল হিসেবেও গণ্য হয়, যেমন তামাদি আইনের অনুচ্ছেদগুলো আর্টিকেল হিসেবে গণ্য হয়েছে। তো এই হলো বিষয়। কিন্তু সাধারণত সংসদ থেকে যে আইনগুলো তৈরি হয় সবগুলোকেই আমরা ধারা হিসেবে গণ্য করি বা ধারা হিসেবেই থাকে। তো এটুকুই আপাতত জানলে হবে। এরপরে আমরা চলে যাই 91, 92, 93 যে বিষয়টা বলছিলাম, এই 3টা জিনিস আপনারা একটু মনে রাখবেন। 91, 92 এবং 93। 91-তে দলিল বাতিল, 92-তেও হচ্ছে আপনার জাল দলিল ঘোষণা, 93 জাল দলিল ঘোষণা। তাহলে 92, 93 পার্থক্য, 92-তে জাল দলিল হয়ে গেছে আর এখানে হওয়ার চেষ্টা করতেছে। ওকে, এই ছিল আপনার দলিল রিলেটেড। 95 এবং 96 যে ধারা দুটা, অনুচ্ছেদ দুটো আছে, এটাকে লক্ষ্য করেন। 95-তে বলা আছে যে প্রতারণার কারণে, দেখেন এটা হচ্ছে আপনাদের যদি বলি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারা অনুযায়ী চুক্তি সংশোধন করা যায় বা দলিল সংশোধন করা যায়, চুক্তি বা দলিল সংশোধন করা যায়? এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোন ধারা অনুযায়ী দলিল বা চুক্তি সংশোধন করা যায়? একত্রিশ নাম্বার যে ধারা আছে সেই ধারা অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের দলিল বা চুক্তি সংশোধন করা যায়। ওকে, এখন আপনারা লক্ষ্য করেন যে 95 নাম্বার যে অনুচ্ছেদ, এখানে বলা আছে 95 নাম্বার যে অনুচ্ছেদটা আছে সেই নাম্বারটা দেখেন যে একটা দলিলকে বাতিল করার জন্য প্রতারণামূলকভাবে যদি কোনো ডিক্রি নেওয়া হয় বা তা রোধ করার লক্ষ্যে বা প্রতারণার কারণে কোনো প্রতিকার মামলা করতে চাই, এখানে দেখেন প্রতারণাভাবে কোনো কিছু নেই, তাহলে সেটা মামলা করার ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন 31 নাম্বার ধারায় যে দলিল সংশোধন করা হয় সেটা প্রতারণা থাকে, প্রতারণা বা মিস্টেক, প্রতারণার মাধ্যমে বা মিস্টেকের পারস্পরিক মিস্টেকের মাধ্যমে কোনো দলিল যদি আপনার কি হয়, তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা সংশোধন করা যাবে। সেক্ষেত্রে তামাদি ছিল কত? 3 বছর। তো এক্ষেত্রেও আপনার দলিল হলে 3 বছর, এটারও 3 বছর। তো ভুলের কারণে যদি কোনো মোকদ্দমা করতে হয়, ভুলের কারণে, ওখানে দুটো জিনিস বলছিলাম না, একটা প্রতারণা এবং ভুল, এই ভুলের কারণে যদি হয় সেক্ষেত্রে আমরা 3 বছরের মধ্যে মোকদ্দমা করতে পারি। এই 95, 96টা আমরা পড়বো। 95, 96 আমরা 31 সাথে মিল করে পড়বো। আর আপনার 91, 39, 92, 93, 39 এবং 42-এর সাথে মিল করে আমরা পড়ব। এরপরে যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে 103 আর 104 নম্বর অনুচ্ছেদ।
103 এবং 104 নম্বর অনুচ্ছেদ। দেখেন 103-এর যে বিষয়টা, 103 নম্বর যে অনুচ্ছেদটা আছে, এখানে বলা আছে যে আপনার দেনমোহরের টাকাটা তোলার ক্ষেত্রে কতদিন সময় পাবো। যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, তখন দেনমোহরের টাকাটা কতদিনের মধ্যে আমরা পাবো। যখন তালাক হয়ে যাবে তখন হচ্ছে সাধারণত 3 বছরের মধ্যে সেটা মামলা করতে হয়। তো আমরা জানি দেনমোহরের টাকাটা দুইভাবে আদায় করা যায়। একটা হচ্ছে আপনার যে অবিলম্বে পরিশোধযোগ্য, অর্থাৎ দাম্পত্য জীবন চলাকালীন থাকা অবস্থায় যে কোনো সময় আপনি দাবি করতে পারেন অবিলম্বে। আরেকটা হচ্ছে বিলম্বে পরিশোধযোগ্য। বিলম্ব পরিশোধটা হচ্ছে তালাক বা মৃত্যুর পরে সাধারণত এই টাকাটা পরিশোধ করা হয়। তো এই দুইটারই ক্ষেত্রে তাহলে আমরা মনে রাখবো 193, 103টা হচ্ছে অবিলম্বে আর 104টা হচ্ছে বিলম্বে। দুইটারই তামাদি হচ্ছে আপনার 3 বছর। এরপরে চলে যাই এরপরে আমরা চলে যাব 113 এবং 114 নম্বর অনুচ্ছেদ। দেখেন 113 এবং 114, তার আগে আপনারা বলেন চুক্তি বাতিল করা যায় কত নং ধারা অনুসারে। চুক্তি বাতিল করা যায় কত নং ধারা অনুসারে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত নং ধারা অনুসারে চুক্তি বাতিল করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুযায়ী চুক্তি বাতিল করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারা অনুসারে চুক্তি বাতিল করা যায়, রদ করা যায়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারা অনুযায়ী চুক্তিটা বাতিল করা যায়। 35 ধারা অনুযায়ী চুক্তি বাতিল করা যায়, রদ করা যায়। তো দেখেন একটা চুক্তি যদি আমরা বাতিল করতে চাই তাহলে তামাদি কত। আমি বলছি চুক্তির ক্ষেত্রে তামাদি হচ্ছে 3 বছর। চুক্তির ক্ষেত্রে তামাদি হচ্ছে 3 বছর। তো তাহলে 114 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী চুক্তি যদি আমরা একটা বাতিল করতে চাই তাহলে 3 বছর, ভুল বলছি, চুক্তির ক্ষেত্রে তামাদি হচ্ছে 1 বছর আর দলিলের ক্ষেত্রে 3 বছর। তাহলে চুক্তি যদি আমরা বাতিল করতে চাই তাহলে 1 বছরের মধ্যে মামলা করতে হবে, এটা একটা বিষয়। আর চুক্তিকে যদি বাস্তবায়ন করতে চাই, প্রবল চুক্তি যেটা ইনফোর্স করতে চাই, তাহলে সেটা ধারা কত, তাহলে সেটা ধারা হচ্ছে 12 নাম্বার। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 নাম্বার। সেক্ষেত্রেও তামাদি হচ্ছে 1 বছর। তাহলে চুক্তি বাতিল কত, অনুচ্ছেদ 114, আর চুক্তি বলবৎ হচ্ছে 113। তাহলে 113 এবং 114 এই দুইটি ধারা খুবই ইম্পর্টেন্ট, আপনারা দুটো পড়বেন। এরপরে ইম্পর্টেন্ট ধারা হচ্ছে 120 নাম্বার ধারা, অনুচ্ছেদ। 120 নাম্বার অনুচ্ছেদ, 120 নাম্বার অনুচ্ছেদ খুবই ইম্পর্টেন্ট। দেখেন 120 নাম্বার অনুচ্ছেদে বলা আছে এই সুনির্দিষ্ট হোক আর যে আইনই হোক বা তামাদি আইনই হোক না, যে কোনো আইনই হোক না কেন, যেখানে কোনো তামাদি উল্লেখ থাকবে না তখন সেই মামলার ক্ষেত্রে আমরা 6 বছর পর্যন্ত তামাদি পাব। যেখানে স্পেসিফিকভাবে কোনো তামাদি উল্লেখ থাকবে না সেখানে আমরা অত্র তফসিলের কোথাও যদি না থাকে তাহলে আমরা 6 মাস পর্যন্ত, 6 বছর পর্যন্ত, 6 মাস না 6 বছর পর্যন্ত তামাদির সময় পাবো। এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে 120-এর কত বছর, 6 বছর। কখন পাবো, যদি কোনো এই তফসিলে যদি আপনার কোনো তামাদি উল্লেখ না থাকে, এটা একটা বিষয়। আর 124টা দেখতে পারেন যে বংশগত পদ দখলের বিষয়ে 12 বছরের মধ্যে মামলা করতে হয়। বংশগত যে বিষয়টা আছে পদ দখল, সেটা 12 বছরের মধ্যে মামলা করতে হবে, এই জিনিসটা আপনারা দেখতে পারেন 124।
এরপরে যান 142 নাম্বার, এটা একটা ইম্পর্টেন্ট, প্রায় আসে 142 নং অনুচ্ছেদ। 142 নং অনুচ্ছেদের আগে আমাদের দেখতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 8 নাম্বার অনুচ্ছেদ আছে, একটু ধারা আছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে 8 নং ধারা আছে। এই 8 নং ধারার যে বিষয়টা আলোচনা করা আছে সেটা কি, স্থাবর সম্পত্তির আমরা পুনরুদ্ধার করতে চাই, দখল পুনরুদ্ধার, তাই না? সেক্ষেত্রে আমরা যে জিনিসটা আমরা লক্ষ্য করি, তামাদি কতদিন, 8 নাম্বার ধারা অনুযায়ী সুনির্দিষ্ট প্রতিকার আইনের এবং তামাদি আইনের 142 নাম্বার যে অনুচ্ছেদ অনুযায়ী সেক্ষেত্রে আমাদের 12 বছর পর্যন্ত আমরা মামলা করার সময় পাবো, টাইটেল রিলেটেড যদি হয়। এটা একটা বিষয়। 44 নাম্বার ধারারও একটা বিষয় আছে, দেখেন এটাও একটা ইম্পর্টেন্ট। এই 44 নাম্বার ক্ষেত্রে দখল, এটা হচ্ছে দখল অর্জনের মোকদ্দমা, এক্ষেত্রে আপনার এটাও হচ্ছে 12 বছর তামাদি। এই দুটো জিনিস আমরা মনে রাখবো। এরপরে আমরা যাব হচ্ছে যে সর্বোচ্চ যে তামাদি যে বিষয়টা ছিল সেটা দেখেন 147, 48, 149, এই 3টি অনুচ্ছেদেই আপনার 60 বছরের কথা বলা আছে। এই 3টি অনুচ্ছেদে তামাদির কথা বলা আছে 60 বছর। প্রথমটা দেখেন, সেটা যে আপনার বন্ধক, যে ফোরক্লোজার যেটা আমরা বলি, এই ফোরক্লোজারের জন্য যে 60 বছর, আর 147 কথা অনুচ্ছেদ, 148 বলা আছে আপনার রিডেমশন, আর 149 বলা আছে আপনার যে আপনার সুপ্রিম কোর্ট রিলেটেড কোনো এখতিয়ার রিলেটেড মামলা। তো আমরা এখানে জাস্ট 147 এবং 148টা ইম্পর্টেন্ট, আপনারা এই দুটো একটু দেখবেন। তো আমরা যে অনুচ্ছেদগুলোর কথা বললাম সেগুলো তো আমরা দেখবই, এগুলো দেখলেই চলবে, আমনের বাইরে আর কোনো দেখার দরকার নেই। এখন দেখেন দ্বিতীয় যে চ্যাপ্টারটা আমাদের ভাগটা, আপিল সংক্রান্ত যে বিষয়, সেটা আপনারা একটু লক্ষ্য করেন। আমরা জানি আপিল সাধারণত 2টি ভাগে ভাগ করতে পারি, এটি সিভিল আপিল আর এটি ক্রিমিনাল আপিল। তো সিভিল আপিলের জন্য আমরা 2টি ধারা পড়বো এখান থেকে, একটা হচ্ছে 152 ধারা না অনুচ্ছেদ। সিভিল আপিলের জন্য আমরা 2টা অনুচ্ছেদ পড়ব, 152 এবং 156। আর ক্রিমিনাল আপিলের জন্য আমরা 4টা অনুচ্ছেদ পড়ব, 150, 154, 55 আর 157। এই 6টা অনুচ্ছেদ পড়লে আমাদের চলবে এখান থেকে। এই 6টা অনুচ্ছেদ আমরা একবার মুখস্থ করে রাখবো। আগে সিভিলের ক্ষেত্রে দেখেন, সিভিল আর ক্রিমিনাল যাই হোক না কেন, সাবঅর্ডিনেট কোর্টে কোনো আপিল করতে চান তাহলে তার তামাদি হচ্ছে, তার তামাদি হচ্ছে 30 দিন। সাবঅর্ডিনেট কোর্টের কথা যেটা বলতে চাচ্ছিলাম, সাবঅর্ডিনেট কোর্ট সেটা হচ্ছে ফৌজদারি হোক আর দেওয়ানি হোক না কেন, যদি আমরা আপিল করতে চাই তামাদি হচ্ছে 30 দিন। তো 152 নাম্বার যে অনুচ্ছেদ আছে, এই 152 নাম্বার অনুচ্ছেদে এই বিষয়টা আলোচনা করা আছে, সেটা হচ্ছে যদি আমরা জেলা জাজে আপিল করতে চাই তাহলে 30 দিনের মধ্যে করতে হবে। আর 156তে বলা আছে হাইকোর্টে আপিল করতে চাইলে 90 দিনে আপিল করতে হবে। অনুরূপভাবে যদি আমি ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যাই, 154 ধারা অনুযায়ী দায়রা আদালতে যদি মামলা করতে চাই, দায়রা আদালত না, যেহেতু অন্যান্য আদালতে আপিল করা যায়, এর জন্য যে সাবঅর্ডিনেট কোর্টে যদি আমরা মামলা আপিল করতে চাই তাহলে আমরা 30 দিন, আর হাইকোর্টে যদি মামলা করতে চাই, তাহলে সেক্ষেত্রে 60 দিন। এটা ছিল এটা। এবং 150 এবং 157 যে অনুচ্ছেদ 2টা আছে, প্রথমটা হচ্ছে মৃত্যু, পরেরটা হচ্ছে খালাস। 150 হচ্ছে মৃত্যু আর 157 হচ্ছে খালাস। কাউকে যদি মৃত্যুদণ্ড প্রদান করা হয় সেক্ষেত্রে তামাদি হচ্ছে 7 দিন, 7 দিনের মধ্যে আপনার আপিল করতে হবে। আর কাউকে যদি খালাস প্রদান করা হয় তাহলে রাষ্ট্রপক্ষ 6 মাসের মধ্যে আপিল করতে পারবে। রাষ্ট্রপক্ষ
6 মাসের মধ্যে আপিল করতে পারবে 157 নম্বর অনুচ্ছেদ। এরপরে আমরা চলে যাব যে দরখাস্ত অ্যাপ্লিকেশন যে পার্টটা আছে 158 থেকে 183, এই অ্যাপ্লিকেশন পার্টে আমরা দেখি, এখান থেকে আমরা অল্প কয়টা অনুচ্ছেদ পড়ব। প্রথম যে জিনিসটা পড়ব রিভিউ। রিভিউর তামাদি কতদিন? রিভিউর তামাদি সাধারণভাবে যদি আমরা বলি, রিভিউর তামাদিটা হচ্ছে 90 দিন। 173 ধারা অনুসারে রিভিউর তামাদিটা হচ্ছে 90 দিন। এটা একটা সাধারণ, এই প্রশ্নটা বেশি আসে। এছাড়াও আরও আপনার 160 এবং 162 নাম্বার দুইটা অনুচ্ছেদ আছে, সেটা দেখেন। 160-এ বলা আছে স্মল কজেস কোর্ট যদি কোনো জাজমেন্ট প্রদান করে, সেই জাজমেন্টটা রিভিউ করা যাবে 161 নাম্বার অনুচ্ছেদ অনুসারে 15 দিনের মধ্যে। রিভিউ কি সেটা আমরা অলরেডি সবাই জানি, যে আদালত রায় প্রদান করে সে আদালত আবার সে আদালতে যে পুনরায় যে বিচার কার্য চলে সেটাই হচ্ছে রিভিউ। তো দেখেন, তাহলে স্মল কজেস কোর্ট 161 ধারা অনুচ্ছেদ অনুযায়ী যদি রিভিউ করেন তাহলে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। আর যে হাইকোর্ট ডিভিশন তার অরিজিনাল জুরিডিকশনের মাধ্যমে যদি কোনো বিচার কার্য পরিচালনা করেন, সেক্ষেত্রে সেটা যদি রিভিউ করতে চাই তাহলে সেক্ষেত্রে 20 দিনের মধ্যে রিভিউ করতে হবে। তাহলে 161 এবং 162 এই দুইটা রিভিউ, 173 এটাও রিভিউ। এই তিনটা আমাদের রিভিউ রিলেটেড বিষয়। তো এই তিনটা আপনারা একটু মনে রাখবেন। এর পরের বিষয়টাতে আমরা চলে যাই। রিভিউ তার তিনটা জিনিস জানলাম, 161 স্মল কজেস 15 দিন, 162 হাইকোর্ট ডিভিশনের অরিজিনাল জুরিডিকশনের ভিত্তিতে মামলা, আর হচ্ছে 173 90 দিন। ওকে, এরপর আমরা দেখি যে যেটা খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে 163 164 এই অনুচ্ছেদ দুটো প্রায় আসে। 163-তে বলা হচ্ছে গৌর হাজিরার কথা বা সমন জারির বে জমা না দেওয়ার কারণে বা বের জামানত আদালতে পেশ করার না কারণে। আমরা জাস্ট এটা মনে রাখবো, গৌর হাজিরা এবং সমনের খরচ প্রদান না করলে মামলা খারিজ হয়ে যায়। সহজ কথা, মামলা যদি খারিজ হয়ে যায়, এই মামলাকে পুনরায় চালু করার জন্য চালু করা যাবে, এর তামাদি আছে। যেদিন থেকে খারিজ হবে সেদিন থেকে 30 দিনের মধ্যে মামলা পুনরায় চালু করার জন্য, খারিজ রদ করার জন্য আবেদন করতে হবে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট। 163টা এটা হচ্ছে খারিজ, আর 164টা হচ্ছে একতরফা এক্সপার্ট ডিক্রি। একতরফা ডিক্রির কথা বলা আছে 164-তে। যদি একতরফা ডিক্রি প্রদান করে কখনো আদালত, এটাকে আবার রদ করা যায়, আর এই রদের আবেদনও করতে হয় 30 দিনের মধ্যে। তাহলে 163 এবং 64 এই দুইটা ইম্পর্টেন্ট ধারা না, অনুচ্ছেদ। 163 এবং 164 এই দুইটা ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, এই দুটো দেখবেন। 166টাও ইম্পর্টেন্ট। এটা আপনারা নিলামের ক্ষেত্রে বলা আছে, নিলাম ডিক্রি জারিতে বিক্রয় রোধের আবেদন করা যায় আপনার 30 দিনের মধ্যে। ডিক্রি জারি বিক্রয় রোধ 166 30 দিন, এটুকু মনে রাখলেই চলবে। এবার দেখেন, আমরা তো সিপিসি পড়লাম, সিপিসিতে যে জিনিসটা দেখছিলাম, আমরা সম্ভবত সিপিসি পড়ছি, হ্যাঁ সিপিসি পড়ছি। তো এখানে রিঅ্যাডমিশন নামে একটা শব্দ আছে আপিলে একটা রিঅ্যাডমিশন। এটা খারিজের মতোই, যদি খারিজ হয়ে যায় আপিলও খারিজ হয়ে যায়, এই খারিজটা আবার পূর্ণ বহাল করা যায়। এই পূর্ণ বহালটাকে এখানে রিঅ্যাডমিশন বলা হয়। এই রিঅ্যাডমিশনের ক্ষেত্রেও খারিজের মতোই 168 খারিজ, আপিল খারিজ হয়ে গেলে 168 অনুচ্ছেদের মাধ্যমে 30 দিনের মধ্যে আবেদন করতে হয়। আপিলের মতোই, এই সাধারণ মামলার মতোই। খারিজ হলে 30, মনে রাখবেন, খারিজ হলে 30, আপিল হোক আর যাই হোক, খারিজ হলেই 30। এরপরের বিষয়টা দেখেন, যদি আপিল একতরফাভাবে কোনো ডিক্রি প্রদান করে 169,
তাহলে সেটাও আবার রদ করা যাবে। এটাকে ইংলিশে বলে রিহিয়ারিং অফ আপিল। এই রিহিয়ারিংটাও আবার রদ করা যাবে, এক্সপার্টিটাও রদ করা যাবে রিহিয়ারিংয়ের মাধ্যমে। তাহলে আপিলের একতরফা আমি যদি রদ করতে চাই সেক্ষেত্রে আপনার 30 দিন, আর আপিলের খারিজ যদি রদ করতে চাই তাহলে সেক্ষেত্রে 30 দিন। 168 এবং 169 অনুচ্ছেদ দুটো মনে রাখবো। খারিজের ক্ষেত্রে হচ্ছে আপনার রিএডমিশন, আর একতরফার প্রতি রিহিয়ারিং, এই দুটো মনে রাখবো। 177 নম্বর যে অনুচ্ছেদ, এটাও একটু ইম্পর্টেন্ট। এটা আমরা দেখব যে নিঃস্ব ব্যক্তি যদি আপিল করতে চায় তাহলে তার আপিলের জন্য আবেদন করতে হয়। এটাকে আপনার আবেদনটাকে লিভ টু আপিল হিসাবে গণ্য করা হচ্ছে, লিভ টু আপিল। এই আবেদনটা 170 নম্বর অনুচ্ছেদ দ্বারা করা হয়, 30 দিনের মধ্যে করতে হবে। এটা একটা। আরেকটা বিষয় দেখেন, একটা হচ্ছে সিপিসির 22 নম্বর আদেশে বলা আছে যদি আপনার বাদী বিবাদী যদি আমরা যুক্ত করতে না পারি, বাদী বিবাদী মারা যাওয়ার ফলে তাদের প্রতিনিধিরা যুক্ত না হয়, সেক্ষেত্রে একটা বিষয় আছে, যদি যুক্ত না হয় তাহলে কি হবে, আর যদি যুক্ত হতে চায় সেটা কতদিনের মধ্যে যুক্ত হতে হবে, এই সম্পর্কে আলোচনা করা আছে 176, 77। 176-এ বলা আছে দেখেন যে বাদী যদি মারা যায় তাহলে তার বৈধ প্রতিনিধিরা যুক্ত হবে কতদিনের মধ্যে, 90 দিনের মধ্যে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। বিবাদী যদি মারা যায় তার বৈধ প্রতিনিধিরা মামলায় পক্ষভুক্ত হবে 177 অনুসারে 90 দিনের মধ্যে। যদি না হতে পারে তাহলে মামলা নষ্ট হয়ে যাবে, আর এই নষ্ট মামলাটাকে আবার কি করা যায়, ঠিক করা যাবে, এটা রদ করা যাবে। এই রদের বিষয়টা বলা আছে 171 নম্বর অনুচ্ছেদে 60 দিনের মধ্যে রদ করার আবেদন করতে হবে। তো 171, 176, 77 ইম্পর্টেন্ট, আপনারা এটা একটু মনোযোগ সহকারে পড়বেন। এরপরে আমরা চলে যাব 181 নম্বর অনুচ্ছেদ। 181 নম্বর অনুচ্ছেদটা একটু লক্ষ্য করেন। 120 নম্বর যে অনুচ্ছেদটা আছে, এই 120 নম্বর অনুচ্ছেদের সাথে আমরা যদি 181 নম্বর অনুচ্ছেদটাকে যদি একটু তুলনা করি তাহলে আমরা কি পাই লক্ষ্য করেন। 120 নম্বর অনুচ্ছেদটা ছিল মূল মামলার ক্ষেত্রে তামাদির কথা, 181 নম্বরটা হচ্ছে আবেদনের ক্ষেত্রে। 120-এ কি বলা আছে যে তামাদি আইনের যে তফসিল আছে, এই তফসিলে যদি কোনো মামলার তামাদির কথা উল্লেখ না থাকে তাহলে সেই মামলা 6 বছরের মধ্যে করা যাবে। আর 181-তে বলা আছে যে আবেদন করার ক্ষেত্রে, অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, পিটিশন করার ক্ষেত্রে এই কোনো যে বিধান না থাকে তাহলে এটা 3 বছরের মধ্যে করা যাবে, পিটিশনটা 3 বছরের মধ্যে করা যাবে। তো আমার মনে হয় 181 আর 120 আপনারা বুঝতে পারছেন। 182 নাম্বার অনুচ্ছেদ পড়ব। 182 নাম্বার অনুচ্ছেদটার দিকে আপনারা লক্ষ্য করেন। 182 নাম্বার, হ্যাঁ, তামাদি আইনের 22 ধারা পক্ষভুক্তির কথা বলা আছে। ইমরান চৌধুরী ভাইকে ধন্যবাদ। 182 নাম্বার যে অনুচ্ছেদ, সেখানে বলা আছে যে দেওয়ানি আদালতে ডিক্রি জারি 3 বছরের মধ্যে, ডিক্রি জারির মামলা 3 বছরের মধ্যে করতে হবে, আর যদি সেটা রেজিস্ট্রি করা থাকে 6 বছরের মধ্যে মামলা করতে হবে। তো আমরা জাস্ট মনে রাখবো রেজিস্ট্রির ক্ষেত্রে 6 বছর আর অন্য ক্ষেত্রে 3 বছর। যেগুলো অনুচ্ছেদ আমরা পড়লাম, আমার মনে হয় এইগুলো অনুচ্ছেদ যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ তামাদি আইন থেকে স্বাদ পাওয়া যাবে।
তামাদি আইন থেকে স্বাদ পাওয়া যাবে। আপনারা একটু লক্ষ্য করেন, আমি বিগত সালের প্রশ্ন থেকে আপনাদের কিছু বিষয় তুলে ধরতেছি। বিগত সালের যে তামাদি আইন থেকে কি কি প্রশ্ন আসছে। আপনারা একটু লক্ষ্য করেন, আমি যেগুলো বলতেছি আপনারা একটু নোট করবেন যে কি কি বিষয়। বেশিক্ষণ লাগবে না, আপনারা একটু যদি সময় থাকে আপনারা লক্ষ্য করেন আমি কোন কোন অনুচ্ছেদগুলোর কথা বলতেছি আর কোন কোন ধারার কথা বলতেছি। দেখেন, 2012 সালে প্রথম এমসিকিউ পরীক্ষা শুরু হয়। সেখানে আসছিল যে ধারা নাম্বার, তামাদি আইনের 3 ধারাটা আসছিল। বলা হয়েছে যে তামাদির পরে যদি মামলা করেন মামলার ফলাফল কি। তার 3 নম্বর ধারা না, মামলার ফলাফল কি আপনারা বলতে থাকেন। মামলার ফলাফল কি হবে এটা বলবেন আপনারা। ধারা নাম্বার 3 অর্থাৎ মামলার ফলাফল হবে খারিজ। এরপরে দেখেন 2012 সালের কথা বলতেছি, প্রথম যে বার কাউন্সিল সেই বিষয়ের তামাদির প্রশ্ন নিয়ে বলতেছি যে জমির সত্য ঘোষণা ছাড়াই শুধু দখল পুনরুদ্ধার। তার টাইটেল চাচ্ছি না, কি চাচ্ছি, দখল পুনরুদ্ধার। এই দখল পুনরুদ্ধারে তামাদি কতদিন, এটা তামাদি কতদিন, এটা তামাদি আইনের অনুচ্ছেদ নাম্বার 3। তামাদি আইনের অনুচ্ছেদ নাম্বার 3। আমার কথা কি শোনা যাচ্ছে? তামাদি আইনের অনুচ্ছেদ নাম্বার 3-এ বলা আছে 6 মাসের মধ্যে করতে হবে। এরপরে দেখেন 3 নম্বর প্রশ্নে যাই। হ্যাঁ, খারিজ ঠিক আছে আগেরটা। যে কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হয় না। কোন মামলার ক্ষেত্রে তামাদি মওকুফ হয় না, এই প্রশ্নটা আসছে 2012 সালের। এখানে পয়েন্টগুলো দেওয়া আছে। আপিলের ক্ষেত্রে, রিভিউর ক্ষেত্রে, রিভিশনের ক্ষেত্রে, 4 নম্বর পয়েন্ট সত্য ঘোষণার ক্ষেত্রে। তাহলে প্রথম দুইটার ক্ষেত্রে 3টার ক্ষেত্রে তামাদি মওকুফ হয়, সর্বশেষ যেটা সত্য ঘোষণার ক্ষেত্রে তামাদি মওকুফ হয় না। এটা একটা বিষয় 5 নম্বর ধারার আমরা সাথে তুলনা করতে পারি। এবার দেখেন তামাদি আইনের 8 নম্বর ধারা থেকে প্রশ্ন আসছে। মামলা দায়েরের জন্য একজন নাবালক নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় পায় কতদিন। নির্ধারিত সময় থেকে আর অতিরিক্ত সময় পায় কতদিন। এখানে অনেক কিছু বিষয় আছে। এখানে নাবালক যেহেতু বলছি, সাবালক হওয়া পর্যন্ত সময় পাবে, এই কথাটা বলা আছে। এরপরে দেখেন কোনো কারণে ব্যয়িত সময়কাল আপিল দায়েরের ক্ষেত্রে নির্ধারিত তামাদির সাথে যোগ করতে হবে। আমি যদি বলি যে তামাদি আইনের 12 নম্বর দেখেন, আমি বলতেছি যে তামাদি আইনের 12 নম্বর ধারাতে কি আছে। আপনারা যদি দেখেন তামাদি আইনের 12 ধারাতে বলা আছে, তামাদি আইনের 12 ধারাতে কি বলা আছে, লিগ্যাল প্রসিডিং এর ক্ষেত্রে যে তামাদিটার সময় বাদ যাবে, সেই প্রশ্নটা আমরা দেখতেছি 5 নম্বর পয়েন্ট, যে সে
5 নম্বর পয়েন্টে ছিল যে আপনার লিগেল প্রসিডিংয়ের ক্ষেত্রে যে সময়টুকু এটা বাদ যায়, এটা 5 নম্বর প্রশ্ন। তো এইগুলোই আসছিল আপনার 2012 সালে। 2013 সালের দিকে লক্ষ্য করেন, একটা কঠিনও আসেনি। আমরা যেগুলো বললাম একটা প্রশ্ন কঠিনও ছিল না, যে তামাদি আইন সর্বপ্রথম কবে পরিণত হয় আইনে। তামাদি সর্বপ্রথম কবে আইনে পরিণত হয় এটা সবাই আমরা জানি, 1859 কত 1859 এটা সবাই আমরা জানি, এটা একটা আসছিল। তারপরে আসছিল 13 সালে যে তামাদি আইনের 5 ধারা কখন প্রযোজ্য হয় না, এটা আমরা জানি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। নাবালক অবস্থায় একজনের মামলা করার অধিকার হয়, তার তামাদি গণনা শুরু হবে কখন, এটা লিগেল প্রসিডিং। এটা আপনার হচ্ছে লিগেল ডিজেবিলিটি, যখন তিনি সুস্থ হয়ে যাবে, সাবালক হবে, তখন তামাদি গণনা শুরু হবে। তামাদি আইনে 14 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য? তামাদি আইনের 14 ধারাটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? তামাদি আইনের 14 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। প্রতারণার ফলাফল কত নং ধারাতে আছে? প্রতারণার ফলাফল কত নং ধারাতে আছে? 18 নং ধারাতে আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারা অনুযায়ী তামাদি কতদিন? এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। তামাদি হচ্ছে 6 মাস, এটা একটা বিষয়। লিমিটেশন অ্যাক্ট 1908 সালের যে আইনটা, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? আমরা কালকে দেখছিলাম চুক্তি আইনে 25 ধারার ক্ষেত্রে প্রযোজ্য হয় না, এটা প্রশ্ন আসছিল। আপিল দায়ের ক্ষেত্রে তামাদি গণনার ক্ষেত্রে বাদ যায় কি? আমাদের রায় ডিগ্রি কপি তোলার যে সময়টুকুটা বাদ যায়, অর্থাৎ 12 নম্বর ধারা, এটাও রিপিট হয়ে গেছে। এই 8টা প্রশ্ন আসছিল 2013 সালে। 2015 সালের দিকে দেখেন, লক্ষ্য করেন যে তামাদি আইন প্রযোজ্য হয়, তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হয় যেখানে কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? এটা আমরা জানি 5 ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা আমরা মনে রাখবো। তামাদি আইনের সুনির্দিষ্টভাবে তামাদির মেয়াদ যদি উল্লেখ নাই, কোনটার ক্ষেত্রে মেয়াদ উল্লেখ নেই? আমরা আজকে যেগুলো পড়লাম, রিভিউ পাইছি, আপিল পাইছি, কিন্তু রিভিশন পাইনি। রিভিশনের উল্লেখ করা আমরা কোনো কিছুই পাইনি, এটা একটু মনে রাখতে হবে। এটা বেসিক কনসেপ্ট থেকে আসছে। বাইশ নম্বর ধারা আমরা পড়ছি, তামাদি আইনের পক্ষভুক্ত সেটাও আসছে। সরকারের বিপক্ষে যদি আমরা ইজমেন্ট রাইটটাকে ইউজ করতে চাই, সেক্ষেত্রে কতদিন? সেটা দেখছি আমরা 60 দিন, এটাও তো আমরা জানি। বেসরকারির ক্ষেত্রে কতদিন? 20 বছর, 60 দিন না, সরকারের পক্ষে হচ্ছে 60 বছর। সরকারের বিপক্ষে যদি আমরা ইজমেন্ট রাইট নিতে চাই 60 বছর, আর বেসরকারি ব্যক্তির ক্ষেত্রে হলে 20 বছর। আচ্ছা, বিবাহর যে তামাদির কথা আমরা পড়লাম, দেনমোহরের একটু আগে পড়লাম যে বিলম্বে দেনমোহর আদায় করার জন্য তামাদি কতদিন? 3 বছর। অনুচ্ছেদ নম্বর 104, আজকে পড়লাম। এটা আসছে 13 সালে, এটা 13 সালে আসছে। এরপরে আরেকটা বিষয় দেখেন, যে ক্ষেত্রে বিধান থাকে না তামাদি আইনের, অনুচ্ছেদ কত? 120। তামাদি কত? 6 মাস, এটা আসছে। ডিক্রি জারির ক্ষেত্রে তামাদি কতদিন? ডিক্রি জারির ক্ষেত্রে তামাদি
ডিক্রি জারির ক্ষেত্রে তামাদি কতদিন? আমরা পড়ে আসলাম 182-তে 3 বছর। আচ্ছা, 2017 সালের কোশ্চেন যদি আমরা লক্ষ্য করি, দেখেন যে তামাদি আইনের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য হয় না? ফৌজদারি মামলার মূল আইনের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ফৌজদারি 2017 সালের কোশ্চেন দেখতেছি, ফৌজদারি আইনের যে মূল আইন, ফৌজদারি আইনের যে মূল মামলা সেক্ষেত্রে প্রযোজ্য হয় না, কিন্তু আপিলের ক্ষেত্রে আবার তামাদি আইন প্রযোজ্য হয়। তামাদি আইনের কোন ধারাগুলোতে লিগ্যাল এলিজিবিলিটির কথা বলা আছে? কোন কোন ধারাতে লিগ্যাল এলিজিবিলিটির কথা বলা আছে? আমরা দেখব তামাদি আইনের বেশ কটা ধারা আছে। সেই ধারাগুলো কি কি? 6, 7, 8, 9 এই 4টা ধারাতে লিগ্যাল এলিজিবিলিটির কথা বলা আছে। তো এটাও তো আমরা জানি। তামাদি আইনের 14 নম্বর ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তামাদি আইনের প্রতারণার ফলাফল কোন ধারাতে আছে? 18 নম্বর ধারাতে আছে। অবিরাম চুক্তির ফলাফল কোন ধারাতে আছে? 23 ধারাতে আছে। আবার আসছে সরকারি সম্পত্তির বিষয়টা আসছে যে সরকারি সম্পত্তি ছাড়া অন্যান্য কারো সম্পত্তির ইজমেন্টের অধিকার কতটুকু? তখন হচ্ছে আপনার 20 বছর। আবার আসছে তামাদির বিধান যদি না থাকে কতদিনের মধ্যে মামলা করতে হবে? 6 বছরের মধ্যে মামলা করতে হবে। স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের নালিশি দায়ের সময় কত বছর? 12 বছর। অনুচ্ছেদ কত? 142। এবার দেখেন 2020 সালে কি কি প্রশ্ন আসছে। 2020 সালে আসছে যে তামাদি আইনের যে 5টা ক্ষেত্রে তামাদি বৃদ্ধি করা যায়, তাহলে এখানে মূল মামলার ক্ষেত্রে তামাদি বৃদ্ধি করা যায় কিনা, মওকুফ করা যায় কিনা? যায় না, এটা একটা বিষয়। তামাদি আইনের 6 নম্বর ধারা 2টি ক্ষেত্রে প্রযোজ্য আর পড়ছিলাম, একটা জারির মামলার ক্ষেত্রে আর একটা হচ্ছে মূল মামলার ক্ষেত্রে। এখানে বলেছে 6 ধারা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? জারির মামলার ক্ষেত্রে। তামাদি আইনের ইজমেন্ট সম্পর্কে কত ধারাতে আলোচনা করা আছে? খুব সহজ প্রশ্ন। তামাদি আইনের ইজমেন্ট 26 ধারাতে আলোচনা করা আছে। সরকারের জমি ইজমেন্ট অধিকার, অর্থাৎ সরকারের কাছ থেকে ইজমেন্ট নিতে চাই, ইজমেন্ট অধিকার ভোগ করতে চাই, তাহলে কত বছর সম্পত্তি ভোগ করতে হবে? 60 বছর। আর বেসরকারি হলে 20 বছর। দলিল বাতিল যদি হয়, বাতিল করতে চাই, তাহলে তামাদি কতদিন? 3 বছর। দেখেন চুক্তি বলবৎ যদি করতে চাই, তামাদি কত? 1 বছর। অনুচ্ছেদ কত? 113। খালাসের বিরুদ্ধে আপিল করতে চাই, তামাদি কত? 6 মাস। অনুচ্ছেদ কত? 157। হাইকোর্ট ডিভিশনের মূল এখতিয়ারের ক্ষেত্রে রিভিউ, যেটা আমরা পড়লাম, 162 অনুচ্ছেদ। হাইকোর্ট ডিভিশন তার মূল এখতিয়ারের অধীনে আবার রিভিউ করতে চায়, সেক্ষেত্রে কত তামাদি? 20 দিন। যুগ্ম জেলা জাজ রায়ের এগেনস্টে কোথায় রিভিউ করতে হয়? কতদিনের মধ্যে রিভিউ করতে হয়? তাহলে রিভিউ কতদিন? 90 দিন। আর একটা ছিল নিঃস্ব ব্যক্তির আপিল করার অনুমতি যে হয়, নিতে হয়, সে কতদিন? 30 দিন। অনুচ্ছেদ নাম্বার কত? 177। দেখেন এই যে প্রশ্নগুলো বললাম, এগুলো ছিল বিগত সালের প্রশ্ন। দেখেন এখান থেকে সব প্রশ্নই সহজ, তো প্রশ্ন সহজই হয়, কোনো বিষয় না। আর আমি যেগুলোর তামাদি অনুচ্ছেদের কথা বললাম, এই অনুচ্ছেদগুলো পড়েন। আমার মনে হয় বাড়তি কোনো আর অনুচ্ছেদ পড়ার কোনো দরকার নেই। আশা করি আপনারা স্বাদ পাবেন। আর আমি তো বলতে স্বাদ পাবেনই, একবারে 100% স্বাদ পাবেন। তো এই 2টা আমরা লেকচার কল শুনলাম, আপনার হচ্ছে গতকাল আজকের
এই দুইটা যদি আমরা একটু ভালো করে দেখি, যে বিষয়গুলো দেখার কথা বললাম, আপনারা 10-এর মধ্যে 7 পাবেন এটা। তো ঠিক আছে, আমরা আজকে এই বিষয় শেষ করলাম। আমরা আগামীকাল পেনাল কোড শুরু করব। পেনাল কোড আমরা চাইব খুব শর্ট সময়ে শেষ করে দিতে। সর্বোচ্চ 3 দিনের একটা বিষয় নিব আমরা টার্গেট। 3 দিনের মধ্যে পেনাল কোড শেষ করব। তারপরে আমরা আরেকবার রিভিশন দেব প্রথম থেকে শুরু করে। আর আমরা মডেল টেস্ট, সাবজেক্টিভ টেস্ট দেওয়া শুরু করব পেনাল কোডটা শেষ হয়ে গেলে। পেনাল কোডটা শেষ হয়ে গেলে শুরু করা যায়। অর্থাৎ আমরা শনিবার থেকে সাবজেক্টিভ টেস্ট দেব। ইনশাল্লাহ শনিবার, হ্যাঁ শনিবার থেকে দেবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, তো আমরা আজকে এখানে শেষ করি। আমাদের শনিবারের মধ্যে আমরা ট্রাই করব যে আমাদের সব সিলেবাস শেষ করে দিতে। তারপরে আমরা আরেকবার অ্যাটলিস্ট রিভিশন পাবো। আর আমরা সাবজেক্ট টেস্ট দেবো। এই টেস্টটা হচ্ছে এরকম, আমি আগে বলছিলাম, এটা এই সময় না, এই সময় আমরা টেস্ট দেবো না। টেস্টের কোশ্চেনটা আমি আগে দিয়ে দেবো, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার টেস্ট দিয়ে দিবেন। আর এটা সলিউশনটা আমরা করব হচ্ছে পরবর্তীতে রাত 8:30 9টার দিকে। এভাবে সলিউশনটা হবে। আর এই সময় আমরা ধারাবাহিকভাবে রিভিশন দিয়ে থাকবো। আর এই সময়ের মধ্যে আপনারা প্রস্তুতি নিয়েন, যে এই সময়ের মধ্যে আমি মৌখিক প্রশ্ন করব, আপনার অ্যান্সার কমেন্টসে লিখিয়েন। তো এইভাবে আমরা প্রস্তুতিটি নিব। তো ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।